হয়েছিল তাকে ভিডিও করা বা কোনো ইমোজির মাধ্যমে কথাবার্তা চ্যাটের মাধ্যমে ছিল আচ্ছা ও অনেকটাই বলছে মানে সবকিছু ঠিক আছে কাউকে অপমান করা কারো বিরুদ্ধে কারো ব্যক্তিগত তথ্য ফাঁস করা কিন্তু সেটা কিসের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্ম হ্যাঁ অনলাইন প্ল্যাটফর্ম মানে সামাজিক অনলাইন মাধ্যম তো সেই মাধ্যমের মাঝে যদি কাউকে হেনস্থা করা হয় এক কথায় সেইটাকে বলতেছে সাইবার বুলিং দেখো আমরা হচ্ছে একটু সংজ্ঞার দিকে যদি তাকাই বলতেছে যে সাইবার বুলিং হলো ইন্টারনেট মোবাইল ফোন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো ডিজিটাল প্রযুক্তি যা ব্যবহার করে কাউকে অপমান করা হেয় করা ভয় দেখানো অপপ্রচার চালানো বা মানসিকভাবে আঘাত করা আমরা কিছু আমি এটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো আগে তোমরা ভালো করে শুনো উদাহরণটা আমরা কি দিতে পারি কারো ছবি এডিট করে ফেসবুকে পোস্ট করে এটা অপরাধ হচ্ছে না তারপরে কি করতে পারি কাউকে নিয়ে বাজে মন্তব্য করা বা গালি দেওয়া বারবার হুমকিগুলো মেসেজ পাঠানো অন্য কারো নাম ও ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খোলা গোপন বা ব্যক্তিগত তথ্য ফাঁস করে মানে এই যে দেখো কারো ছবি তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টে সুন্দর একটা প্রোফাইল ছবি দিয়েছো মানে এই যে কারো ছবি এডিট করে ফেসবুকে পোস্ট করা এই কাজটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে বেশি খারাপ অবস্থা হয় যে অনেক আমরা এটা বেশি দেখি যে মেয়েদের ছবিকে হ্যাকাররা হ্যাক করে সেগুলো নিয়ে অন্যভাবে এডিট করে সেগুলো পোস্ট করে তখন ওই ছবি নানান জায়গায় ছড়িয়ে দিয়ে সেই মেয়েটা নানানভাবে সামাজিক ক্ষতি হয় সামাজিকভাবে সে ছোট হয় তার মনমানসিকতা নষ্ট হয় তারপরে কি দেখা যায় বাজে মন্তব্য করলো একটা গালি দিয়ে দিল অনলাইনে হ্যাঁ তুমি একটা ছবি দিলা কেউ একটা সুন্দর একটা ছবি দিলা বা একটা তথ্য দিলা তোমাকে বুলিং করার জন্য খারাপভাবে উপস্থাপন করার জন্য তোমার ওই ছবির কমেন্টে যে খারাপ কথা বললো গালি দিল বা এমন কিছু বললো যেটা তোমাকে কষ্ট দিচ্ছে এটাও কিন্তু সাইবার বুলিং এর একটা অংশ তারপর কি করছে দেখো বারবার হুমকিমূলক মেসেঞ্জারের মাধ্যমে বারবার বিভিন্ন রকম হুমকিমূলক মেসেজ ছেড়ে দিয়ে সবাইকে এটা করতে পারে অন্য কারো নাম ও ছবি অ্যাকাউন্ট ব্যবহার করে খরচ তুমি রনির কথা বলছি রনি হচ্ছে ওই আব্দুল রহিমের সাথে খুব শত্রু এখন রনি কি করলো আব্দুল রহিমের একটা ছবি নাম সবকিছু ফেক অ্যাকাউন্ট ব্যবহার করে ওর নাম দিয়ে চালিয়ে নিজে উল্টাপাল্টা কাজ করতেছে আব্দুল রহমানের নাম ব্যবহার করে ধরো যে জামিমার সাথে খারাপ ব্যবহার করতেছে জামিমাকে গালিগালাজ করতেছে ওকে হচ্ছে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলতেছে মানে ওকে ভয় দেখাচ্ছে হুমকি দেখাচ্ছে করতেছে কিন্তু রনি কিন্তু কার নাম দিয়ে করতেছে আব্দুল রহমানের নাম এই যে হুমকি দেওয়া ভয় দেখানো একজনের নাম ব্যবহার করে আরেকজন যে কাজটা করতেছে এইটা কি বলতেছে যে অন্য কারো নাম ও ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খোলা এরপরে কি করতেছে গোপন বা ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিচ্ছে এটা বেশিরভাগই হয় বড় বন্ধু বান্ধবের মধ্যে হয় বা কলিগের মধ্যে হয় এই ম্যাচিউর মানুষদের মধ্যে বড় বেশি হয় যে আমি ও হচ্ছে একে একটা গোপন কথা বললো বা একটা গোপন ওর একটা ব্যক্তিগত বিষয় শেয়ার করলো কিন্তু খুব বন্ধুত্ব এরপরে কিছুদিন পরে দেখা গেল যে বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেলে এবার বলছে ওরে ওর মতো সত্যি আমার আর কেউ নেই ওর একটা তখন কি করলো একটা সুযোগ দিয়ে আসলো ওর ওই গোপন কথাটা ও ফেসবুকের মাধ্যমে
কয়েকদিন আগে সে একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলল, বন্ধুদের সাথে যুক্ত হলো, কিছু ছবি পোস্ট করলো, কিন্তু হঠাৎ করে সে দেখলো কিন্তু কিছু অপরিচিত অ্যাকাউন্ট থেকে তার ছবি নিয়ে কথা কটাক্ষ করা হচ্ছে। করা হচ্ছে। কেউ মানে তার ছবি নিয়ে যে পরীক্ষা করা হয় সেটা করা হচ্ছে। কেউ তার ছবিতে খারাপ মন্তব্য করছে, আবার কেউ মিম বানিয়ে তা শেয়ার করছে। প্রথমে সে চুপচাপ সহ্য করলো, কিন্তু আস্তে আস্তে সে মানসিকভাবে ভেঙে পড়তে লাগলো। ক্লাসে মন বসছে না, খাবারের রুচি নেই, রাতে ঘুম হয় না। একদিন তার প্রিয় শিক্ষক বিষয়টি বুঝতে পারেন, রাহুলকে পাশে বসে শুনলেন। এরপর শিক্ষক তাকে বোঝালেন, রাহুল, এটা সাইবার বুলিং, এটি খুবই গুরুতর অপরাধ, তুমি একা নও, অনেকেই এর শিকার হয়, আমাদের ভয় না পেয়ে ব্যবস্থা নিতে হবে। শিক্ষক রাহুলকে সাহস দিয়ে সেই এইসব সব কমেন্টের স্ক্রিনশট নিতে বললেন। বললেন মানে এবং প্রমাণ, যেটা আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম, করণীয় কি প্রমাণ আগে জোগাড় করতে হবে। সেই কথাই শিক্ষক তাকে পরামর্শ দিলেন। এবং স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের জানাতে বললেন। এরপর তারা স্থায়ী সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করে। কিছুদিনের মধ্যেই দোষীরা শনাক্ত হয় এবং শাস্তি পায়। রাহুল আবার আগের মতো হাসিখুশি হয়ে উঠল। তাহলে আমরা একটা রাহুলের সমস্যা সম্পর্কে একটা গল্প করব। হ্যাঁ, গল্প করলাম যে তার কিছু ছবি নিয়ে তার সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে, তাকে কেউ করা হচ্ছে, সে খুব ডিপ্রেশনে চলেছে। আমাদের যে করণীয় ছিল যে আমরা বড়দের সাথে যোগাযোগ করবো বা অন্য কারোর সাথে করবো, সেটা কিন্তু এখন করা হচ্ছে। সে তার একটা প্রিয় শিক্ষকের সাথে যোগাযোগ করছে। করার পরে শিক্ষক তার জন্য কি করছে, সব কিছু প্রমাণ জোগাড় করে হচ্ছে সাইবার উনি একটা কমিটিতে যোগাযোগ করছে, করার পরে সে তারপরে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসছে। রাহুল কিন্তু কি করছে, সে কিন্তু কোনোরকম আত্মহত্যার পথ বেছে না নিয়ে এটা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেই চেষ্টা করছে। আমাদের সকলের কিন্তু সেটাই করা উচিত। দেখো, এবার আমাদের সাইবার বুলিং থেকে কিছু শিক্ষণীয় বিষয় আমরা জানতে পারলাম। সেটা কি, অপরাধীর স্ক্রিনশট রাখতে হবে, বিশ্বাসযোগ্য বড়দের জানাতে হবে, পুলিশ বা সাইবার ক্রাইম হেল্পলাইন ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখন যোগাযোগ প্রযুক্তি উন্নত, আমরা সবাই প্রযুক্তি ব্যবহার করি। তাহলে আমরা কি করবো, প্রযুক্তি অবশ্যই ব্যবহার করবো, প্রযুক্তি থেকে পিছিয়ে থাকবো না। কিন্তু প্রযুক্তির মাধ্যমে যদি আমাদের জন্য কোনো সমস্যা তৈরি হয়, সেই সমস্যার সমাধান আমরা এভাবে করবো। তোমাদের ব্যক্তিগত জীবনে যদি এমন হয়, তোমরা কি ভয় পাবে? Okay, very good. শিক্ষার্থীদের জন্য একটা বার্তা আছে, সেটা কি, কখনো চুপ থেকো না, সাইবার বুলিং হলে প্রতিবাদ করো, সাহস থাকে, প্রতিরোধ অবশ্যই সম্ভব। এইবার চলে আসো ফেক নিউজ। ফেক নিউজ মানে কি? বলতে পারো? ফেক নিউজ মিথ্যা বা ভুয়া তথ্য ছড়ানো। সেটা হতে পারে কি ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে ভুল তথ্য দিয়ে কাউকে বিভ্রান্ত করা। ঠিক আছে? সেটা হতে পারে কোনো ব্যক্তি সম্পর্কে, সেটা হতে পারে কোনো প্রতিষ্ঠান সম্পর্কে। হ্যাঁ, আজকাল কিন্তু আমাদের ভিউ ব্যবসা বাড়ানোর জন্য, এই যে ফেসবুক মনিটাইজেশন বা ইউটিউবে টাকা ইনকামের জন্য আমরা এত মরিয়া হয়ে গেছি যে
পদ্ধতি সম্পর্কে শেখালেন এবং জানালেন কিভাবে সত্য মিথ্যা যাচাই করতে হয়। এরপরে রেদওয়ান বুঝতে পারলো তার ভুল, ক্ষমা চাইলে বন্ধুদের জানালে ভবিষ্যতে যাচাই ছাড়া কিছু শেয়ার করবে না। তারপরে কোনো ফেক নিউজ দেখে ওদেরকে বিভ্রান্ত হওয়া যাবে না, আমি সেটা যাচাই করতে হবে। শিক্ষণীয় বার্তা কি? সব খবর সত্য হয় না। এক্ষেত্রে আমরা কি শিক্ষণীয় বার্তা পেলাম? সব খবর সত্য হয় না, যাচাই না করে শেয়ার করলে বিভ্রান্তি ছড়াতে পারে, ভুয়া খবর সমাজে ভীতি, বিশৃঙ্খলা ও বিভাজন তৈরি করে। রেদওয়ান ব্যক্তি সচেতন না হলে এটি বিপজ্জনক হতে পারে। অবশ্যই তাই না? প্রত্যেকটা জিনিসের কি আছে? আমরা ফিজিক্সে পড়ছি ক্রিয়া এবং প্রতিক্রিয়া আছে, তাই না? তাহলে প্রত্যেকটা জিনিসের ভালো এবং মন্দ আছে। যেমন প্রযুক্তি আমাদেরকে ভালো দেয়, তেমনি মন্দও দেয়। কিন্তু আমাদেরকে সবসময় আমি প্রথমেও তোমাদেরকে বলেছি, এখনো বলছি যে আমাদেরকে মন্দটাকে জয় করা শিখতে হবে। সেটা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেটা জানতে হবে। তো আমরা এই স্লাইডগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো, এটা তোমরা হচ্ছে দেখে নিবে। আমি শুধু হচ্ছে তোমাদের কিছু পয়েন্ট বলে যাই। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, অচেনা লিঙ্কে ক্লিক করা যাবে না, ব্যক্তিগত তথ্য গোপন রাখতে হবে। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার জন্য আমরা কি করি? আমরা একটা টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন কৌশল ব্যবহার করি। আমরা একটু পরে সেটা সম্পর্কে জানবো যে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন। তোমরা কি টু ফ্যাক্টর অথেন্টিফিকেশনের নাম শুনছো? হ্যাঁ, কেউ শোনো নাই? দেখো এখানে আরো আছে। ভুয়া অ্যাকাউন্ট, ফেক নিউজ থেকে সতর্ক থাকো, সবকিছু যাচাই করো, সত্যতা না জানলে শেয়ার করো। অ্যান্টিভাইরাস ব্যবহার করো, এই যে বলছে 2 স্তরের নিরাপত্তা, তার মানে হচ্ছে এটা বাংলায় আর ইংলিশে বলে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন। আর নিয়মিত সফটওয়্যার আপডেট করো। আচ্ছা, এইখানে আমাদের জানার বিষয় হলো টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন। হ্যাঁ, এখানে হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু করার কিছু ধাপ আছে। হ্যাঁ, কিভাবে অথেন্টিফিকেশনটা আমরা চালু করব? তার আগে আমাদেরকে জানতে হবে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশনটা কি। টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন হচ্ছে এমন একটা জিনিস, অনলাইন অ্যাকাউন্টের নিরাপত্তা বৃদ্ধি করে। ঠিক আছে? নিরাপত্তা বৃদ্ধির একটি শক্তিশালী পদ্ধতি, যেটা হচ্ছে যে পাসওয়ার্ডের পাশাপাশি কি অতিরিক্ত কোড বা ভেরিফিকেশন কোড হবে। হ্যাঁ, এটা যদি দেয় তাহলে হচ্ছে যে কি হয়, তাহলে আমাদের এই পাসওয়ার্ড যদি চুরিও হয়ে যায়, আমরা যদি চুরিও করে আমার পাসওয়ার্ড যদি আমরা টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন ব্যবহার করি, তাহলে তারা আমাদের পাসওয়ার্ডকে জানতে পারবে এবং আমাদের ব্যক্তিগত কোনো তথ্য দিতে পারবে না। এখন আমি তোমাদেরকে একটা বাস্তব উদাহরণ দিয়ে যদি টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন বোঝাই, তোমরা বলো এটা তো করি, এটা তো হয়। হ্যাঁ, আমরা হচ্ছে কি করব যে আমরা আমাদের মেইল বা সোশ্যাল মিডিয়া বা অনলাইনের কোনো অ্যাকাউন্টে ঢোকার জন্য পাসওয়ার্ড দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে আমি এইটাও বলবো না, আমি তোমাদেরকে, তোমরা কখনো অনলাইনে কাউকে টাকা পাঠাচ্ছো বুথের মাধ্যমে? বাস্তব উদাহরণ দিই। আচ্ছা, এটাও তোমাদের করা হয়নি। ভবিষ্যতে তোমরা যখন ইনকাম করবে তখন ঢোকার তোমরা স্টুডেন্ট। তো আমি প্রায় এটা করে থাকি, আমার বাবা মাকে টাকা পাঠাতে হয়। তো আমি বুথের মাধ্যমে পাঠাই। তো কি হয়, এখানে একটা টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন কাজ করে, যার কারণে আমার যে ওই যে সফটওয়্যার অ্যাপ যেটার মাধ্যমে আমি পাঠাই সেটা শুরু থেকে কোনো প্রতারক আমার অ্যাপ হ্যাক করতে পারে না এবং টাকা হচ্ছে নিতে পারে। টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন কি? আমি যখন পাসওয়ার্ডটা দিচ্ছি বা অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি, আমাকে একটা ওটিপি কোড সেন্ড করে আমারই ফোন নাম্বার। এখন ওই ওটিপি কোড সেন্ড করলে আমার ফোন নাম্বারে যখন আসবে, আমি যদি ওটিপিটা দেই তাহলেই একমাত্র খুলবে সেটা। আর যদি ওটিপি না দেই তাহলে তো খুলবে না। এরকম তোমরা দেখছো না, তোমরা তো অনেক সময় অনেক কিছু অনলাইনে রেজিস্ট্রেশন করতে গেলে ওটিপি আসতো না। এই ওটিপিটাই হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন, একটা হচ্ছে নিরাপত্তা, একটা অনলাইন নিরাপত্তা। তো এই ওটিপি যখন আমরা প্রেস করব, প্রেস করার পরে তখন এই ওটিপিকে পৌঁছে যাবে। ঠিক আছে? অনেক সময় আমি রোবট কি গাড়িটা চেক করে, তাই না? এই ধরনের চেকই হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন। তো এই টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন ইউজ করলে যদি হ্যাকাররা কখনো তোমার পাসওয়ার্ড হ্যাকও করে ফেলে, তাহলে তোমাকে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে আমরা একটু এখন দেখি যে টু ফ্যাক্টর অ্যাপ্লিকেশন চালু করার ধাপ। প্রথমে গুগল অ্যাকাউন্টে লগ ইন করবো। অ্যাকাউন্টে লগ ইন করার পরে সিকিউরিটি অপশনে ক্লিক করবো। তারপরে হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন নামে একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করবো। সেখানে ক্লিক করলে গেট স্টার্টেড বা শুরু করো বাটন